রাত পোহালে বাংলার নতুন বছর বরণে প্রস্তুত দেশ, উৎসব ঘিরে নানা আয়োজন, নাশকতার শঙ্কা নেই বলছে র্যাব। আজ টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেয়া হবে 3 ধাপে, জানালেন কৃষিমন্ত্রী। চাষিদের প্রাপ্যতা নিশ্চিতের আশ্বাস। বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে 6 সদস্যের কমিটি গঠন, পাইকারি ও খুচরা দামে সমন্বয়ের প্রস্তাব। এবং হামে আজও 7 শিশুর মৃত্যু। বিশ্ব পথ শিশু দিবসে চালু হলো হাম আইসিইউ। দ্বিতীয় ধাপে 4 সিটিতে চলছে টিকাদান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। রাত পোহালে বাংলা নতুন বছর বরণে প্রস্তুত দেশ। রমনা বটমূলে ছায়ানটের মঞ্চ তৈরি সহ সাজসজ্জাও শেষ হয়েছে। সোমবার সকালে রমনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থাই ঢেলে সাজানো হয়েছে। আরও জানাচ্ছেন মুদাসির আলী। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই সুরের মূর্ছনায় ভরে যাবে রমনা বটমূল। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সব প্রস্তুতি শেষ করেছে ছায়ানট। বর্ষবরণ ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকালেও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয় রমনা বটমূল সহ আশপাশের এলাকা। নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। বলেন, বর্ষবরণ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। উৎসব উপলক্ষে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে র্যাব। সোশ্যাল মিডিয়ায় যে কোনো অপতথ্য রোধে কাজ করবে বাহিনীর সাইবার টিম। বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। 308টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এদিকে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ছায়ানটের সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা জানান, বাঙালি সংস্কৃতিকে কখনো দমিয়ে রাখা যাবে না। এবারে ব্যবস্থাপনা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো, আর পুলিশ, বিজিবি, র্যাব সবাই অনেকটা হেল্প করছেন আমাদেরকে। দুষ্কৃতিকারীরা যা মন চায় করতেই পারে, নিজেদের সর্বোচ্চটা দিয়ে বাঙালি সংস্কৃতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সেদিকে নজর না দিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ছায়ানটের শিল্পী এবং শিক্ষার্থীদের এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। নিরাপত্তা জোরদারের পাশাপাশি আনুষঙ্গিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে রমনা এলাকায়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাংলা বর্ষবরণ ঘিরে বর্ণিল সাজসজ্জার পাশাপাশি আনন্দে মাতোয়ারা 3 পার্বত্য জেলার মানুষ। সেখানে বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরে ঘরে চলছে সাংগ্রাই উৎসব। তাহসিন তারিনের প্রতিবেদন। পুরনোকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের মানুষ সাংগ্রাই উৎসবে মেতে উঠেছেন। সকালে বান্দরবান রাজার মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নিয়ে তুলে ধরেছেন পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্প্রীতির আবহ। আনন্দ ভালোবাসার সাথে ঐতিহ্যবাহী বয়সে পূজা করব, তারপরে শিশুদের যে তর্ক প্রতিযোগিতা পুরস্কার দিয়ে আজকে শেষ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রুজেরি। এই সময় তিনি বলেন, এই উৎসবের মধ্য দিয়ে জাতিগত ঐক্য ও সম্প্রীতির দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। আগামীতে এটা
জাতীয় পর্যায়ে আরো বেশি উজ্জীবিত হবে এবং সকল জাতির সত্তার সাথে সংশ্লিষ্টভাবে আমরা বান্দরবান শুধু না অল ওভার ইনফ্যাক্ট আমরা পিস এন্ড সেকিউরিটির জন্য এটা অত্যন্ত সিম্বলিক হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে সাংগ্রাই উৎসব। সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 4 দিনের এই সাংগ্রাই উৎসব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বর্ষবরণের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে আজ টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। শহরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বহুল প্রত্যাশিত কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে 1 বৈশাখ। এই উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কৃষক সমাবেশে ভাষণ দেবেন। পরে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন সরকার প্রধান। তার আগমন ঘিরে শহরের রাস্তাঘাট মেরামত করা হয়েছে। তৈরি হচ্ছে গেট ও তোরণ। স্টেডিয়ামে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা টাঙ্গাইলবাসী অনেক খুশি। কৃষি কার্ডের আমাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি, সেই উদ্যোগকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বিএনপি ও তার অঙ্গ সংগঠন। রাস্তার 2 ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। জেলা প্রশাসন বলছে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করি, সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। এদিকে কৃষক স্থল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এটি স্মরণকালের সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের কল্যাণ ও উন্নয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি টাঙ্গাইল থেকে শুরু হওয়ায় গর্বিত এই জেলার বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে কৃষকের ভাগ্য পরিবর্তন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আর তাই উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষকের প্রাপ্যতা নিশ্চিতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন সমাবেশ স্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। কৃষক কার্ড উদ্বোধনকে টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন উল্লেখ করে মন্ত্রী বলেন, 3 ধাপে সারা দেশের কৃষকদের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে। প্রথম সারা বাংলাদেশে এই টাঙ্গাইল সহ 11টা পয়েন্টে ফ্রি পাইলটিং শুরু হবে। তারপরে গিয়ে পাইলটিং হবে, তারপরে গিয়ে র্যান্ডমলি কার্ড দেওয়া শুরু হবে। পুরা প্রজেক্ট শেষ করতে আমরা আশা করছি আগামী 4 বছরের মধ্যে সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ শেষ হয়ে যাবে। দ্রুততম সময় মেডিকেল ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরানো হবে। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেন তিনি। সোমবার আলাদা বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে সার, বীজ বিতরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হবে। আর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিগত সময়ে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন দেশের শ্রমবাজার চালু ও সম্পর্ক পুনরুদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে নতুন সরকার। শুরুতেই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে শুরু হয় বৈঠক। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর প্রশ্ন ছিল প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের চালচিত্র কেমন হবে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মেডিকেল ও ব্যবসায়ী ভিসা খুলে দেওয়ার বিষয়ে ভারত ইতিবাচক। ইট ওয়াজ আ ফ্রুটফুল মিটিং। ওখানে আমরা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। বোথ মিটিংস ওয়েন্ট পজিটিভ। আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। এই এনগেজমেন্টটা হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এনগেজ করব। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্র্যাড ফাসমার। এরপর দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন কৃষক কৃষাণে, এবং সেই কৃষক কার্ড টাঙ্গাইলে 1500-এর বেশি কৃষক কৃষাণের হাতে তুলে দেওয়া হবে। অভূতপূর্ব এই প্রতিটি অর্জন সম্ভব হয়েছে কারণ বর্তমান যে সরকার সেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করতে যাবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সুলভ মূল্যে সার, বীজ, কৃষি উপকরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করা হবে বলেও জানান মাহাদি আমিন। তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবেলায় 6 সদস্যের উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। 9 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রাতে এটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়। 6 সদস্যের উচ্চ পর্যায়ের ওই মন্ত্রিসভা কমিটিতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের নিমিত্তে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ঠেকানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাগরিকদের চাহিদা ও সেবা প্রাপ্তির মধ্যে এখনও অনেক দূরত্ব রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল সেবার চাহিদা পূরণ করা সম্ভব হলে এ খাতে বিনিয়োগ বাড়বে, ব্যবসায়ীরাও লাভবান হবেন। একসময় কিন্তু শুধুমাত্র ছিল তথ্য প্রবাহের চ্যালেঞ্জটাই ছিল প্রবলেম, যে কারণে আমাদের দেশে প্রেস ফ্রিডমটাই কিন্তু সবচেয়ে পপুলার একটা ইস্যু ছিল এবং এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। রাষ্ট্র এবং বিভিন্ন মহল তথ্য প্রবাহে বাধা দেয়, সাধারণ মানুষ তথ্য পায় না। এখন কিন্তু অপতথ্য এবং ভুল তথ্যের হাত থেকে মানুষকে রক্ষা করা বা রক্ষা দেওয়াটা কিন্তু একটা অধিকার। অর্থাৎ এখন যখন মানুষ তথ্যের অধিকারের কথা বলে, সে কিন্তু অপতথ্যের হাত থেকে সুরক্ষার অধিকারটাও কিন্তু চায়। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিক রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, আর মীমাংসিত বিষয়ে সরকার জল ঘোলা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার সকালে কাকরাইলে 11 দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে সব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের মাধ্যমে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন 11 দলের শীর্ষ নেতারা। বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই।
এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি দেশকে দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে, এর দায়ভার তাদেরই নিতে হবে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং এর পরিণতি খুব সহজ হবে না। জুলাই পরবর্তী বাংলাদেশ কোনো রাজনৈতিক চাপ কিংবা কারো চোখরাঙানিতে পরিচালিত হবে না বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে 1 সেকেন্ডও নয়। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলেও মনে করেন তিনি। এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশু নিশ্চিত হামে আর 5 জন উপসর্গ নিয়ে মারা গেছে। ওই সময় সন্দেহজনক হামে শনাক্ত রোগীর সংখ্যা 1371 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকার 2 সিটি সহ ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 28 জন। হাসপাতালে ভর্তি আছে 76 জন, আর গেল 24 ঘন্টায় হাসপাতাল ছেড়েছে 25 শিশু। সেই সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকা কার্যক্রম। এবার প্রায় 60,000 শিশুকে হামের বিশেষ টিকার আওতায় আনার টার্গেট নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা শিশুদের কেন্দ্রে আনার জন্য মসজিদে আমরা মাইকিং করছি, পাশাপাশি আমরা গার্জেনদেরকে বলছি, বা পাশাপাশি আমরা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রচার দিচ্ছি। এখন দেশে তো মহামারী আকার ধারণ করছে হাম রোগীটা, এই জন্য এটা খুব জরুরি ছিল। এটা সবাইকে ধন্যবাদ এরা দেওয়ার জন্য। হামের প্রাদুর্ভাব বেশি, তো এখন বাচ্চা সুরক্ষার জন্য আমরা টিকা দিতে আসছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাম উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজে নতুন ভর্তি হয়েছে 9 শিশু। হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট 153 শিশু। সিরাজগঞ্জে গেল 17 দিনে 119 শিশু হামে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে 13 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং তাদের অনেকেই নিয়মিত টিকা গ্রহণ করেনি। হামের কারণে 4 দিন ধরে এই হসপিটালে ভর্তি হয়েছি। আমার নাতিনে হাম উঠছে, তো মাঝে মাঝে আল্লাহ আবার খিচুনি আছে। চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলায় নতুন করে আরও 50 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে, আর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বিশ্ব পথশিশু দিবসে রাজধানীতে চালু হলো হাম আইসিইউ, যেখানে সম্পূর্ণ বিনা খরচে আইসিইউ সুবিধা পাবে পথশিশুরা। সোমবার সকালে প্রেস ক্লাবে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। এ সময় 2 পথ নবজাতককে নিঃসন্তান দম্পতির কোলে তুলে দেন তিনি বলেন, পথশিশুদেরকেও বিশেষ ব্যবস্থায় হামের টিকার আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তার এম.এ. মুহিত আরও বলেন, ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, বাংলাদেশ নবজাতক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা। প্রত্যেকটি শিশুকে বাংলাদেশে দ্রুত গতিতেই এই হাম কর্মসূচির আওতায়, টিকাদান কর্মসূচিতে আওতায় নিয়ে আসতে পারি, যাতে এই পরিস্থিতি দ্রুতই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ইতিমধ্যেই সরকার গত 2 সপ্তাহে আমরা দ্রুত গতিতে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুনের কেতন উড়াতে উন্মুখ হয়ে আছে দেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোর। প্রায় 5 দশক ধরে সার্বজনীন এই উৎসব আয়োজনে ঐতিহ্য রয়েছে জেলাটির। আর সেই আনন্দকে বর্ণিল রূপ দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যশোরের আনাচে কানাচে এখন রঙের ছড়াছড়ি, চলছে নাচ গানের প্রস্তুতি। তুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে মাটির তৈরি ঐতিহ্য। আর বাঁশ কাগজের শৈল্পিক কারুকাজে তৈরি হচ্ছে হাতি ঘোড়াসহ লোকজ সব প্রতিকৃতি। বৈশাখ বরণের ঐতিহ্য শতাধিক বছরের হলেও শোভাযাত্রার বয়স 4 দশকের। 1985 সালে চারুপীঠ যশোরে এই শোভাযাত্রার উদ্ভাবন করে আর কি। যশোরে থেকেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল। সেই উদ্যোগটি আজ বিশ্বময় স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে 2016 সালে। পহেলা বৈশাখের ভোরে যশোর শহরের মানুষ নানান সাজে ভিড় করেন পৌর উদ্যানে। গত 5 দশক ধরে এই রেওয়াজ তাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই আয়োজন করে উদীচী যশোর। উদীচী যশোর জেলা সংসদ প্রতি বছরের মতন এবছরও বাংলা নতুন বছরকে বরণ করার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এই উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকা জেলার সাংস্কৃতিক কর্মীদের উৎসাহের কমতি নেই। আমরা চেষ্টা করেছি পয়লা বৈশাখের নাচ উপলক্ষে হচ্ছে যে রংপুরের ভাইয়া গানগুলোকে প্রায়োরিটি দেওয়া, কারণ আমরা চলে যেতে চাচ্ছি 50 বছর পূর্তি উপলক্ষে মাটি শেখর। জেলার 40টি সাংস্কৃতিক সংগঠনের প্রস্তুতি চলছে সকাল থেকে রাত অবধি। সারা দেশের মতো যশোরে আমাদের বর্ণিল সাজে আমরা সম্মিলিতভাবে এটা উদযাপন করি। এখানে আনন্দ শোভাযাত্রা হবে। শোভাযাত্রার পাশাপাশি যশোরের প্রায় প্রতিটি সাংস্কৃতিক সংগঠন তারা তাদের নিজস্ব অনুষ্ঠান করবে। বৈশাখের প্রথম ভোরে যশোরের রাজপথ রঙিন হয়ে উঠবে হাজারো মানুষের পদভারে। ঢাকের শব্দ আর বাঁশির সুরে নতুন বছরকে বরণ করে নিতে এখন শুধু সময়ের অপেক্ষা। আফরিন পপি, মোহনা সংবাদ। সারা দেশের ফিলিং স্টেশনে এখন স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ পরিস্থিতি। তেল কিনতে দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে গাড়ির চালকদের। জ্বালানি সংগ্রহে কিছুটা ভোগান্তি হলেও দাম না বাড়ায় সন্তুষ্ট ক্রেতারা। আর অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি বন্টনের ক্ষেত্রে আরও সতর্ক এবং সচেতন হতে হবে সরকারকে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। 2 মাস ধরেই রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনের চিত্র এমন। তেল সংগ্রহের জন্য চালকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। ভোগান্তি পিছুই ছাড়ছে না জ্বালানি তেল ক্রেতাদের। বলেন দিনের বেশিরভাগ সময়ই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। রাত্র 3:30 বাজার থেকে বসে আছে, এখন ওদের তেলের গাড়ি আসে না। 13 ঘন্টা 14 ঘন্টা সিরিয়াল দেওয়া তেল পায় না। তেলের পাম্পের মাথা আসলে কয় তেল শেষ। থেকে মধ্যবাট ইয়া পর্যন্ত গাবতলি পর্যন্ত 9টা পাম্প আছে, এর মধ্যে 3টা পাম্পে তেল দেয়। এই জন্য এই যে দীর্ঘ সারিতে করেছে। বেশি হয়রানিতে পড়ছেন ব্যক্তিগত মোটরসাইকেল মালিকরা। পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াতে গিয়ে ঝামেলা হচ্ছে নিজের অফিস এবং ব্যবসায়িক কাজে। যারা রাইড শেয়ারিং করছে ওরা বারবার তেল নিয়ে বাইরে সিন্ডিকেট করে বিক্রি করছে, এটা আমাদের খুবই ভোগাচ্ছে আর কি। আমার এখন মনে করেন চাকরিজীবী আমি, এখন মনে করেন 3 থেকে 4 ঘন্টা যদি এখানে আমাকে তেল নিতে লাগে সময়, তা এখন আমাকে কাজ করব কখন? আমার কাজে একটু দীর্ঘ ধরতেছে। তবে আসার কথা এত সংকটের পরেও অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। সরবরাহ স্বাভাবিক করতে সরকারের নেওয়া পদক্ষেপকেও সন্তুষ্টি জানান চালকরা। তেলের দামটা বাড়লে বিশ্ববাজারে তো তেলের দাম আমাদের একটু এমনিই বাড়তি আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আমাদের দেশে এখনো তেলের দামটা বাড়ে নাই, সরকার ওইভাবে রাখছে। সরকারের প্রচেষ্টা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। সরকারের এই জ্বালানি নিয়ে যে অবস্থান সেটা ইতিবাচক। মানে সরকার কিন্তু খুব দক্ষতার সঙ্গে যে এই মরিয়া হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই জ্বালানি সোর্সিং করেছে। এটার কারণে কিন্তু এই ফিলিপাইনের মতো পরিস্থিতি আমাদের তৈরি হয়নি। ফিলিপাইনে তো এখন রাস্তায় কিন্তু মানুষ হাঁটছে। তবে জ্বালানি বন্টনের ক্ষেত্রে সরকারকে আরও বিবেচনাপ্রসূত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। এক ধরনের সিন্ডিকেট প্রচ্ছন্নভাবে কাজ করছে, তারা আসলে সুযোগের জন্য অপেক্ষা করছে যে কখন তারা দাম বাড়াতে পারে। তো এই কারণেই আমি মনে করি যে তেলের এই যে পুরো সরবরাহ
বন্টন, এই জায়গাতে যেমন সরকারকে আরো বেশি তৎপর হতে হবে। জ্বালানি সংকট কাটাতে ফুয়েল অ্যাপ চালু করেছে সরকার। যদিও সার্ভার জটিলতায় অনেক ফিলিং স্টেশনে বিলম্ব হচ্ছে এই সেবা, তবে জটিলতা কাটিয়ে সোমবার থেকেই অ্যাপটি পুরোদমে সচল হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশের সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে বলে জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় সরবরাহ বজায় রাখার ব্যবস্থা নিয়েছে। সরকার ভর্তুকি দিয়ে বাড়তি দামে তেল কিনছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা তো জ্বালানির মূল্য বৃদ্ধি করেইনি, বরঞ্চ সরকার জ্বালানিতে যে ভর্তুকি দেয় তার উপর অতিরিক্ত মূল্যে কিনে নিয়ে এসে মানুষকে জ্বালানি তেল সরবরাহ করার জন্য আগামী জুন পর্যন্ত আমাদের সরকারের খরচ হবে ৩৬,০০০ কোটি টাকা। এবারে দেশের বাইরের খবর। হামলার সতর্কবার্তার পর হরমুজ প্রণালী অতিক্রমে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন ডিস্ট্রয়ার। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি দাবি প্রতিদাবির মধ্যে ভিডিও প্রকাশ করেছে ইরান, যাতে এই দৃশ্য দেখা যায়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার এখনও সুযোগ রয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ পরিকল্পনার ঘোষণার পর হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে হামলা চালালে ইরান কোনো সাধারণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না, যেমনটা আগেও তারা করেননি। তেহরানের কৌশল হলো লেয়ার্ড এসিমেট্রি বা যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে বৈশ্বিক অর্থনীতি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তাদের মতে হরমুজ অবরোধ করলে ইরানের 5টি বিপজ্জনক পদক্ষেপের মধ্যে থাকতে পারে বিশ্বকে আরও বড় অর্থনৈতিক ধাক্কা দেওয়া, তেলের আঞ্চলিক অবকাঠামো ধ্বংস, সাইবার যুদ্ধ, এক্সিস অফ রেজিস্ট্যান্সের ব্যবহার এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরানো। ইরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়, লক্ষ্য হলো মার্কিন জয়কে এতটাই ব্যয়বহুল করে তোলা যাতে পুরো বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও আছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও মনে করেন, যুক্তরাষ্ট্র তার স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলে দু দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়া সম্ভব। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরু করার কথা এবং ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার দুপুরে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে এমন ঘোষণা দেন তিনি। এছাড়া আগামী জুলাই মাসে এখানে অনূর্ধ্ব 19 নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, দ্রুতই কাজ শুরু করে এক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হিসেবে তৈরি করার জন্য আমরা কার্যক্রম দ্রুতই শুরু করব, কারণ আমাদের জুলাইয়ে আমাদের একটি প্রমিলা বিপিএল তৈরি অনুষ্ঠান করার একটি চিন্তাভাবনা আমাদের এখানে রয়েছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক একটি মাঠ তৈরি করার জন্য শহীদ চান্দু স্টেডিয়ামকে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সকল সুবিধা ইনশাআল্লাহ নিশ্চিত করব। নারী টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। ইতিহাসে প্রথমবারের মতো 12টি দলের অংশগ্রহণে হতে যাওয়া এবারের আসরে টাকার অঙ্কে থাকছে বিশাল চমক। আগামী নারী টি-20 বিশ্বকাপের মোট প্রাইজ মানি 10% বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 87,64,615 মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 107 কোটি 80 লক্ষ টাকার সমান। 2024 সালের আসরে 10টি দলের মধ্যে বণ্টন করা মোট প্রাইজ মানি 79,58,077 ডলারকেও ছাড়িয়ে গেছে এবারের এই অর্থ। আর চ্যাম্পিয়ন দল পাবে 23,40,000 ডলার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাত পোহালেই বাংলা নতুন বছর বরণে প্রস্তুত দেশ, উৎসব ঘিরে নানা আয়োজন, নাশকতার শঙ্কা নেই বলছে র্যাব।
আজ টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেয়া হবে 3 ধাপে, জানালেন কৃষিমন্ত্রী। চাষিদের প্রাপ্যতা নিশ্চিতের আশ্বাস। বিদ্যুতের দাম সমন্বয় অর্থমন্ত্রীকে প্রধান করে 6 সদস্যের কমিটি গঠন। পাইকারি ও খুচরা দামে সমন্বয়ের প্রস্তাব। এবং হামে আজও 7 শিশুর মৃত্যু। বিশ্ব পথ শিশু দিবসে চালু হলো হাম আইসিইউ। দ্বিতীয় ধাপে 4 সিটিতে চলছে টিকাদান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।